আসসালামু আলাইকুম, আমি মিলন স্যার বলছি, প্রভাষক রসায়ন বিভাগ, হোসেনপুর সরকারি কলেজ, হোসেনপুর কিশোরগঞ্জ, এক্স প্রভাষক ক্যামব্রেন কলেজ, ঢাকা। আমি আজকের অনলাইন ক্লাসে সকলকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। যারা পরবর্তীতে ক্লাসটি রিভিউ করবে তাদের জন্য রইল আগাম শুভেচ্ছা, অভিনন্দন। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ পরিবেশ রসায়ন থেকে। আমাদের আজকের আলোচনা পাঠ হচ্ছে চার্লসের সূত্র এবং এই সম্পর্কিত গ্রাফ এবং অনুসিদ্ধান্ত। উল্লেখ্য, চার্লসের সূত্র হচ্ছে এক ধরনের গ্যাসের সূত্র। আমরা জানি গ্যাসের ক্ষেত্রে চারটি রাশি, বিশেষ করে তাপমাত্রা, চাপ, আয়তন এবং মোল সংখ্যা বা ভর সংখ্যা, এই চারটি রাশির উপর ভিত্তি করে গ্যাসের সূত্রগুলি প্রতিষ্ঠিত। উল্লেখ্য, এই চারটি রাশির মধ্যে যে কোনো দুটিকে স্থির রাখলে, অর্থাৎ তাপমাত্রা, টেম্পারেচার, প্রেশার, তারপরে ভলিউম বা আয়তন এবং মলিকুলার নাম্বার বা মোল সংখ্যা বা ভর সংখ্যার উপর ভিত্তি করে গ্যাসের যে সূত্রগুলো প্রতিষ্ঠিত সেগুলো গ্যাসের সূত্র নামে পরিচিত। এর মধ্যে যে কোনো দুইটাকে স্থির রাখলে বাকি দুটি উপাদানের মধ্যে অটোমেটিক একটা সম্পর্ক প্রতিষ্ঠিত হয়, যা কোনো গ্যাসের সূত্র নামে প্রতিষ্ঠিত হয়। যেমন চার্লসের সূত্রের মধ্যে দেখো, চার্লসের সূত্রে চয়াকার চা আমরা মনে রাখবো। এই চয়াকার চা মানে এখানে চাপ স্থির থাকবে, অর্থাৎ যদি চাপকে স্থির রাখি তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত অর্থাৎ স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত তাপমাত্রার সমানুপাতিক হয়। এটা হচ্ছে আমাদের চার্লসের সূত্রের মূল কথা। তার মানে কি, তাপমাত্রা বাড়ালে গ্যাসের আয়তন বাড়ে, তাপমাত্রা কমালে গ্যাসের আয়তন কমে। বি প্রপোর্শনাল টি। তবে শর্ত হচ্ছে চাপ এবং মোল সংখ্যা কী রাখতে হবে? স্থির রাখতে হবে। তো এটাকে যদি আমরা একটু সমাধান করি তাহলে কি পাই? ভি ইকুয়াল কেটি, বা এখান থেকে আমরা লিখতে পারি ভি বাই টি ইকুয়াল কে, অর্থাৎ ধ্রুবক। তাহলে তোমাকে মনে রাখতে হবে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তাপমাত্রার সমানুপাতিক, এটা যেমন চার্লসের সূত্র। একইভাবে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এবং তাপমাত্রার অনুপাত একটি ধ্রুব রাশি, এটাও কি চার্লসের সূত্র। তার মানে চাপ স্থির রাখলে, ভর স্থির রাখলে গ্যাসের আয়তন অর্থাৎ ভিকে টি দিয়ে ভাগ করলে ভাগফলটা যদি সবসময় একই থাকে তাহলে সেই পরিবর্তনটা চার্লসের সূত্রকে সমর্থন করবে। সুতরাং আমরা লিখতে পারি ভি ওয়ান ভাগ টি ওয়ান ইকুয়াল ভি টু ভাগ টি টু ডট ডট ইকুয়াল কে ইকুয়াল ধ্রুবক। তার মানে আমরা চার্লসের সূত্র অনুসারে তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়বে, অর্থাৎ টি বাড়লে বি বাড়বে, অর্থাৎ উভয় পরিবর্তন হবে, কিন্তু সেই পরিবর্তনটা এমন হতে হবে যাতে তাদের অনুপাতটা সবসময় কী থাকে? ধ্রুবক থাকে বা স্থির থাকে। অর্থাৎ আমি যতবারই পরিবর্তন করি না কেন সেই পরিবর্তনটা যেন কি অনুপাত একই থাকে। যেমন তোমাকে যদি বলা হয় যে মনে করো এটা একটা সিলিন্ডার, একই সিলিন্ডার আমি দুইভাবে আঁকতেছি। এখানে মনে করো চাপকে কী করা হলো? স্থির করে দেওয়া হলো। এই পি ইকুয়াল এখানে 1 ATM, এখানেও চাপ কত? 1 ATM, অর্থাৎ চাপের মান সমান। এবং মোল সংখ্যা দুই ক্ষেত্রে আমি 1 মোল পরিমাণ গ্যাস নিলাম। এখানেও কার্বন ডাইঅক্সাইড, এখানেও 1 মোল কার্বন ডাইঅক্সাইড নিলাম। তাহলে স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাস নিলাম, 1 মোল মানে 44 গ্রাম। এখন এখানে আমি তাপমাত্রা রাখলাম মনে করো 25 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রায় ওই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন ছিল মনে করো 20 লিটার। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, তাহলে তাপমাত্রা যদি আমি এনে 35 ডিগ্রি করি তাহলে ওই পরিমাণ গ্যাসের আয়তন কত হবে? তাহলে তার মানে চাপ স্থির, তাপমাত্রা বাড়লে গ্যাসের আয়তন কত পরিবর্তন হবে। এখন যদি আমরা এই ডাটাটা সেখানে অনুসরণ করি, এটাকে যদি আমি ধরি টি1, এটাকে ধরি টি2, এটাকে ধরি ভি1, এটাকে ধরি কি ভি2, তাহলে আমাদের সূত্র কী হবে? ভি1 ভাগ টি1 ইকুয়াল ভি2 ভাগ টি2। এখান থেকে আমরা বের করব ভি2 সমান ভি1 টি2 ভাগ হচ্ছে টি1। তো এখানে একটু সাইড নোট যদি আমি দেখাই, টি1 হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে যদি আমরা ক্যালভিনে নিই, তাপমাত্রা যে কোনো স্কেলে একক হচ্ছে ক্যালভিন, এই জন্য এটাকে ক্যালভিনে নিলে হবে 298 ক্যালভিন, অর্থাৎ 273 তোমাকে যোগ করতে হবে সেলসিয়াসের সাথে। আর ভি1 হচ্ছে কত? 20 লিটার। টি2 হচ্ছে
যেহেতু 35 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তার সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে 308 কেলভিন, আর B2 হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। তো ওই মানগুলো যদি আমি এখানে বসাই, B2 ইকুয়াল 20 ইন্টু T2 হচ্ছে 35 না, হচ্ছে 298 ভাগ হচ্ছে 308, তাহলে আমি এখানে একটা B2 মান পাবো। মনে করো সেটা কত হতে পারে, আমি যদি গুণ করি, এখানে একটা শূন্য বাড়বে, যে মানটা আসবে V2-র সেই মানটা কি T2 তাপমাত্রায় হচ্ছে V2। আমি ধরে নিলাম এখানে আমি পাইলাম X লিটার সাপোজ। এখন এই যে X লিটার যে মানটা, সেটা এমন একটা মান হবে যে B1-কে T1 দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যাবে, B2-কে অর্থাৎ ওই X লিটারকে T2 দিয়ে ভাগ করলে আমরা কি একই মান পাবো। যদি এমনটা হয় অর্থাৎ একই মান পাওয়া যায়, তাহলে সেই ভাগফলটা কি করবে, চার্লসের সূত্রকে সমর্থন করবে। তবে চার্লসের সূত্রের মূল কত হচ্ছে T বাড়লে V বাড়বে, কিন্তু সেই পরিবর্তনটা এমন হতে হবে যাতে B/T কী থাকে, ধ্রুবক থাকে, অর্থাৎ একই থাকে। এই হচ্ছে চার্লসের সূত্রের মূল কথা। এখন যদি আমরা চার্লসের সূত্রে গ্রাফ অঙ্কন করি তাহলে কি হয় দেখো। গ্রাফটাকে আমি একটু মাঝখানে এখানেই দেখাচ্ছি, এই জায়গায় দেখাচ্ছি গ্রাফ। তো চার্লসের সূত্র অনুসারে আমরা যদি V বনাম T লেখচিত্র অঙ্কন করি, X-কে নিলাম আমরা T-কে, আর Y-কে নিলাম আমরা V-কে। হ্যাঁ, এখানে আমার কি P স্থির, অর্থাৎ চাপকে আমি স্থির রাখলাম। তো চাপকে যদি আমি স্থির রাখি তাহলে কি হবে, এই সমীকরণটাকে আমরা এরকম যদি ধরি, এই সমীকরণটাকে B ইকুয়াল KT প্লাস 0 ধরে নিলাম, এখানে 0-কে আমি ধরে নিলাম ধ্রুবক, তাহলে B-কে যদি আমি Y ধরি, K-কে যদি আমি M ধরি, আর T-কে যদি X ধরি MX, আর C-কে ধরলাম কি 0-কে ধরলাম C। তাহলে ফলো করো, আমরা জাস্ট এই সমীকরণটাকে Y ইকুয়াল MX প্লাস C এমন একটা সরলরেখার সমীকরণে নিলাম। কেন নিলাম, আমি যদি T বাড়াই তাহলে কি B বাড়বে, কারণ যেহেতু এদের মধ্যে সম্পর্কটা সমানুপাতিক, মূল সম্পর্কটা কি B সমানুপাতিক T। তাহলে T যদি বাড়ে তাহলে T রেখা যাবে ডানে, আর B বাড়লে B রেখা যাবে উপরে। তাহলে আমি তো দুইটা রেখা টানতে পারবো না, আমার এমন একটা রেখা টানতে হবে যে রেখাটা ডান দিকেও যাবে আবার কি উপরেও যাবে। যে কারণে আমার রেখাটা, একটা রেখায় যদি আমি দুইটা কাজ প্রকাশ করতে চাই 2 in 1, তাহলে আমার রেখাটা কি টানতে হবে, এরকম টানতে হবে। ফলো করো, এই রেখাটা মূলত ডান দিকেও গেল আবার কি উপরেও গেল, এই রেখাটা ডানেও গেল উপরেও গেল, তার মানে কি T বাড়ার সাথে সাথে B বেড়ে গেল। এটা হচ্ছে আমার চার্লসের সূত্রের গ্রাফ। তবে এখানে মনে রাখতে হবে, আমি যদি T-র মান অর্থাৎ এই 0 বিন্দুতে, অর্থাৎ এখানে 0 ডিগ্রি সেলসিয়াস ধরি, হ্যাঁ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু কোনো গ্যাসের আয়তন শূন্য হয় না, যে কারণে এখানে একটু কর্তৃত অংশ থাকবে। বিষয়টা ফলো করছো, যদি তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস ধরি। আর যদি আমি এদিকে ফলো করো, তাপমাত্রাকে আমি এই বিন্দুতে তাপমাত্রা যদি -273 ডিগ্রি সেলসিয়াস ধরি, হ্যাঁ, আর এইদিকে আমি T বাড়াই, এইদিকে আমি V বাড়াই, তাহলে কিন্তু আমার কি হবে, রেখাটা মূল বিন্দুগামী হবে। বিষয়টা ফলো করো, মাইন্ড ইট হেয়ার। এখানে মূল বিন্দুতে অর্থাৎ X এবং Y অক্ষের যে সংযোগস্থল, সেই সংযোগস্থলে তাপমাত্রা যদি 0 ডিগ্রি সেলসিয়াস ধরি, তখন কিন্তু রেখাটা Y অক্ষকে ছেদ করে উপরের দিকে যাবে, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন কি নয়, শূন্য নয়। তাহলে বুঝতে হবে যে যদি আমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিই, তাহলে এই লেখচিত্রের হচ্ছে Y ইকুয়াল MX প্লাস C, অর্থাৎ সির একটা মান এখানে থাকবে। আর যদি আমি মূল বিন্দুটা এই মূল বিন্দুতে তাপমাত্রা -273 রাখি, তাহলে রেখাটা হবে Y ইকুয়াল MX প্লাস 0, কারণ মূল বিন্দুতে কোনো গ্যাসের আয়তন কী হবে, তখন শূন্য হবে। তাহলে বিষয়টা বুঝতে হবে, চার্লসের সূত্রে যে গ্রাফটা যদি আমি মূল বিন্দুগামী করি, তাহলে মূল বিন্দুতে তাপমাত্রা নিতে হবে আমার কত, -273 ডিগ্রি সেলসিয়াস। ফলো করো, এদিকে গেলে তাপমাত্রা বাড়লে তাপমাত্রা বাড়ে, তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে।
তাহলে রেখাটা ডানে এবং উপরে গেল। কিন্তু যদি আমার সর্বনিম্ন তাপমাত্রা আমি -273 ধরি, তাহলে রেখাটা মূল বিন্দু থেকে শুরু হবে। আর যদি সর্বনিম্ন তাপমাত্রা আমি 0°C ধরি, তাহলে একটু উপর থেকে শুরু হবে, কারণ ওই তাপমাত্রায় গ্যাসের আয়তন কী হবে না, শূন্য হবে না। তো এই বিষয়টা তোমাকে ফলো করতে হবে যে মূল বিন্দুতে তাপমাত্রা কি -273 নাকি 0°C। 0 হলে রেখাটা একটু উপর থেকে শুরু হবে, আর -273 হলে শূন্য থেকে হবে। কারণ -273°C তাপমাত্রাকে আমরা গ্যাসের পরম শূন্য তাপমাত্রা বলি, যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন কী হয়, তাত্ত্বিকভাবে শূন্য হয়, যেটা হয়তো আমরা চার্লসের সূত্রের বিকল্প প্রমাণ থেকে জানতে পারবো। তো তোমরা আশা করি চার্লসের সূত্র কী এবং চার্লসের সূত্রের গাণিতিক ব্যাখ্যা পাশাপাশি তার গ্রাফ কেমন হবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। এখন আমরা চার্লসের সূত্রের অনুসিদ্ধান্তে যাব। চার্লসের সূত্রের অনুসিদ্ধান্তটাকে একটু দেখো। গ্রাফটা মুছে দেই তাহলে, আর এখানে থাকলেও সমস্যা নাই। দেখো চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত কী হবে, মানে এই সিদ্ধান্তকে অনুসরণ করে আমরা যা পাবো তাই হচ্ছে চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত। তো চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত, তাহলে উই নো অ্যাকর্ডিং টু চার্লস বি প্রপোর্শনাল টি, যখন পি ও এন স্থির। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বি সমান সমান কেটি, কে একটি সমানুপাতিক ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বি বাই টি ইকুয়াল কে ধ্রুবক, সুতরাং B1 ভাগ T1 ইকুয়াল B2 ভাগ T2 ডট ডট ইকুয়াল কি কে। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরলাম। অ্যাগেইন আমরা জানি যে ঘনত্ব সমান কি ভর ভাগ আয়তন। তাহলে প্রথম গ্যাসের জন্য যদি আমি নিই এটা, তাহলে D1 ভাগ B1, এবং দ্বিতীয় গ্যাসের জন্য D2 সমান M ভাগ B2 হবে। কেন? কারণ আমাদের যে মূল সূত্র সেখানে কিন্তু বলা আছে যে স্থির চাপে নির্দিষ্ট মোল সংখ্যা বা ভর সংখ্যা, যাদের মোল সংখ্যা স্থির, ভর সংখ্যা স্থির, তার মানে ভর সংখ্যার কোনো কি নাই, পরিবর্তন নাই, কিন্তু ঘনত্ব আয়তনে কি হতে পারে, পরিবর্তন হতে পারে। তাহলে এখন যদি আমরা এখান থেকে লিখি বা B1 সমান M ভাগ D1, ওই যে D1টা ওই দিকে নিয়ে গেলাম, এবং B2 সমান M ভাগ D2। এখন এই B1 এবং B2-র মান যদি আমি 1 নংয়ে বসায় দিই, সুতরাং 1 নং হতে আমরা কি পাই, B1-এর মান বসাইলাম কি M ভাগ D1 ভাগ কি T1 ইকুয়াল B2-র মান বসাইলাম M ভাগ D2 ভাগ কি T2। এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, হ্যাঁ, তাহলে উভয় দিক থেকে আমি M বাদ দিয়ে দিতে পারি। কি বলো? ওই দিক থেকে M বাদ দেওয়া যায়। তাহলে আমি লিখতে পারি D1 ভাগ, তুমি খেয়াল করো আমি যদি ভেঙে বুঝাই দিই তাহলে কি হয়, M ভাগ D1 ইন্টু 1 ভাগ T1 নাকি, ইকুয়াল কি হয় M ভাগ D2 ইন্টু 1 ভাগ T2। হ্যাঁ, তাহলে কি হয়, এইদিকে M ওইদিকে M যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কি থাকে, D1 T1 ইকুয়াল কি, D1 T1 ইকুয়াল কি থাকে, ফলো করো, যদি M দুইটা বাদ যায় তাহলে কি থাকে, D1 T1 ইকুয়াল কি D2 T2। আমরা যদি দুই দিক থেকে M বাদ দিয়ে দিই, সহজ কথা, আমি এই ক্যালকুলেশনটাকে জায়গার অভাব, এই জন্য আমি একটু দেখাই ভাবে, আমি যদি এখান থেকে M বাদ দিয়ে দিই তাহলে কি থাকে, আর গুণন করলে কি, এটা উপরে উঠলে হবে D1 T1 ইকুয়াল কি D2 T2। সেখান থেকে আমি পরবর্তীতে লিখতে পারি কি D1 ভাগ D2 ইকুয়াল কি T1 ভাগ T2 ভাগ D1 ভাগ D2 ইকুয়াল কি T2 ভাগ T1। তাহলে ফলো করো বিষয়টা কি আসলো। আমরা যদি একটু ফ্রেশ করে লিখি এখানে তাহলে কি হয়, একটু ফ্রেশ করে লিখলে কি হয় দেখো, B1 সমান M ভাগ D1, এই সমীকরণটাকে যদি আমি একটু পক্ষান্তর করে ফেলি, B1 ভাগ
বি টু, এই যে বি টুকে এইদিকে নিয়ে আসলাম, তাহলে কি T1 ভাগ T2। আচ্ছা এখন B1 B2 মান বসাও, B1 এর মান কত, M ভাগ D1, B2 মান কত, M ভাগ D2। এটাকে যদি আমি উল্টায় দিই তাহলে D2 ভাগ M ইকুয়াল কি T1 ভাগ T2। তাহলে সুতরাং আমাদের সম্পর্কটা চলে আসে D2 ভাগ D1 ইকুয়াল কি T1 ভাগ T2। দিস দ্য সিমিলার ডিসিশন অফ চার্লস ল। এটি হচ্ছে চার্লসের সূত্রের একটি অনুসিদ্ধান্ত। তাহলে বুঝতে চেষ্টা করো, চার্লসের সূত্রে যদি ঘনত্ব রিলেটেড অঙ্ক আসে তখন কি আমরা D2 ভাগ D1 ইকুয়াল T1 ভাগ T2 এটা দিয়ে অঙ্ক করতে পারবো। যাক, এই হচ্ছে আমাদের চার্লসের সূত্র, তার গ্রাফ এবং তার অনুসিদ্ধান্ত। তাহলে আমরা যখন ম্যাথ করব তখন কিন্তু আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমাদের অঙ্কের ডিমান্ড কী, সেই ডিমান্ড অনুসারে কিন্তু আমরা সেই ম্যাথটা কী করব, নির্বাচন করব। চলো আমরা এখন চার্লসের সূত্রের বিকল্প রূপে যাই। চার্লসের সূত্রের বিকল্প, সূত্রের বিকল্প। বিকল্প মানে বিজ্ঞানী চার্লস বিকল্পভাবেও এই সূত্রটা প্রমাণ করে, তবে তার মূল কথা কিন্তু একটা বি প্রপোর্শনাল টি। তার মূল কথা কি, বি প্রপোর্শনাল টি যখন PON স্থির, এটাকেই ফলো করে সে এই জিনিসটা একটু বিকল্পভাবে প্রুভ করে। কেমন, সে এই সূত্র থেকে মানে কি টি বাড়লে বি বাড়ে, তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে, তাপমাত্রা কমলে আয়তন কমে, কিন্তু সেই যে বাড়া কমা সেটা কী অনুপাতে হবে এই সম্পর্কে সে একটি তত্ত্ব উপস্থাপন করে, যেটা তার বিকল্প প্রমাণ। সেখানে সে বলছে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা প্রতি ডিগ্রি বা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে গ্যাসটির যে আয়তন সেটি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নির্ণীত আয়তন এবং এর 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। অর্থাৎ এই সূত্রটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে বৃদ্ধির ক্ষেত্রে, একটা হচ্ছে হ্রাসের ক্ষেত্রে। আমরা যদি বৃদ্ধির ক্ষেত্রে ধরি, 1 নাম্বার তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে, সাপোজ তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে গ্যাসের আয়তন B+1 হলে এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্ণীত আয়তন B0 হলে চার্লসের মতে, ফলো করো প্রিয় শিক্ষার্থীরা, ফলো করো, তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে যদি আমি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াই, যতই বাড়ায় আয়তন তো বাড়বে, সেটা কতটুকু বাড়বে, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসের আয়তন যদি B+1 হয়, তাহলে এই B+ আয়তনটা অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসের যে আয়তনটা সেটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয়কৃত আয়তন অর্থাৎ B0 এবং B0 এর, এবং মানে প্লাস আবার কি B0 এর, ফলো করো, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসের যে আয়তনটা হবে সেই আয়তনটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নির্ণীত বা নির্ণয়কৃত আয়তন এবং এর মানে কি B0 এর 1/273 অংশ বৃদ্ধি পাবে। এটি হচ্ছে প্রতি ডিগ্রি, প্রতি মানে কি 1, অর্থাৎ প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসের যে আয়তন সেটা 0 ডিগ্রিতে আয়তন এবং এর 1/273, প্রতির জন্য হচ্ছে 1, এত কি বৃদ্ধি পায়। বৃদ্ধির জন্য আমরা এর আগে প্লাস লিখি, প্লাসটা হয়তো না লিখলেও চলে। একইভাবে তুমি যদি 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াও, অর্থাৎ 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসের যে আয়তন সেটা যদি B+2 হয়, তাহলে সেই আয়তনটা হবে 0 ডিগ্রি, অর্থাৎ সবাইকে 0-র সাথে কম্পেয়ার করতে হবে। 0 না হয়ে কেউ কিন্তু হিরো হতে পারে না, আগে 0 হইতে হয়, এটা বুঝতে হবে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে কোনো গ্যাসের যে আয়তনটা হবে সেই আয়তনটা 0 ডিগ্রিতে আয়তন এবং এর অর্থাৎ B0 এর কী হবে 2/273 অংশ বৃদ্ধি পাবে। অর্থাৎ আমি যত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াবো এখানে হবে তত ভাগ 273, বিষয়টা খেয়াল করছো। একইভাবে আমি যদি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াই তখন গ্যাসের আয়তন কী হবে B+50,
ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল বি নট প্লাস বি নটের 50/273। এভাবে আমি সারাদিন তাপমাত্রা বাড়াইতে পারবো। এত সময় নেই, আমি কিছুক্ষণ বাড়াইলাম। যদি আমি টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াই, তাহলে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গ্যাসের আয়তন কি বিটি ডিগ্রি সেলসিয়াস। টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বিরুদ্ধে গ্যাসের আয়তন যদি কি হয় বিটি, নট বিউটি। টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বিরুদ্ধে গ্যাসের আয়তন কী হলো বিটি। এই বিটিটা কী হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয়কৃত আয়তন এবং এর T/273 অংশ কি বৃদ্ধি পাবে। এভাবে তুমি যত খুশি সারাদিনে কী করতে পারো, তাপমাত্রা বাড়াইতে পারো, কিন্তু সেই বৃদ্ধিটা কী হতে হবে, এই স্ট্যান্ডার্ডকে ফলো করে হতে হবে। এই হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে চার্লসের ল অনুসারে আয়তন কেমনে বাড়বে, অর্থাৎ টি বাড়লে ভি বাড়বে, কী অনুপাতে বাড়বে, এই স্ট্যান্ডার্ড সে ফলো করছে যে এই নিয়মে বাড়বে। অর্থাৎ আমি যে কোনো তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসের যে আয়তনটা পাবো সেই আয়তনটা 0 ডিগ্রির সাথে আয়তন এবং 0 ডিগ্রির ততভাগ 273 হবে, অর্থাৎ 0-র সাথে তোমাকে স্ট্যান্ডার্ড করতে হবে। হ্যাঁ, আমরা বলি না বড় যদি হতে চাও ছোট হও তবে, ঠিক একইভাবে যে কোনো আয়তন বের করতে গেলে আমাদের কী করতে হবে, ওই 0 ডিগ্রি আয়তনের সাথে তাকে কী করতে হবে, তুলনা করতে হবে। এটাই হচ্ছে অ্যাকর্ডিং টু চার্লসের মতে। এখন সেম জিনিসটা যদি আমি হ্রাসের ক্ষেত্রে করি, আমি যদি বলি যে 1 ডিগ্রি তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস হ্রাসে মানে কি যদি কমাই, তখন গ্যাসের আয়তন কী হবে B-1। হ্যাঁ, এবং 0 ডিগ্রি এত হলে চার্লসের মতে এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মানে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাসে গ্যাসের যে আয়তনটা অর্থাৎ B-1 সেটা হবে B0 এবং মানে প্লাস, আবার B0-এর তখন এখানে দিতে হবে -1/273। বিষয়টা ফলো করো। তাহলে হ্রাসের বেলায় কী হবে, যত তুমি হ্রাস করবে এখানে -273। আচ্ছা, এটাকে এর মানে কি আমরা গণিতের নিয়মে গুণ বুঝি, গুণন। তাহলে -1 দ্বারা এই B0কে গুণ করলে এর আগে নিশ্চয়ই মাইনাস আসবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি B-1 ইকুয়াল B0 মাইনাস B0-এর 1/273। অর্থাৎ ওই মাইনাসটাকে আমি সামনে নিয়ে আসলাম, বুঝছো কি না? তাহলে একইভাবে বাই দ্য সেম ওয়ে একইভাবে আমি যদি তাপমাত্রা 2 ডিগ্রি হ্রাস করি, তাহলে B-2 ইকুয়াল B0 মাইনাস B0-এর 2/273। অর্থাৎ হ্রাসের বেলা এখানে মাইনাস হবে। এভাবে আমি ডট ডট গেলাম। আমি যদি তাপমাত্রা -273 ডিগ্রি সেলসিয়াস হ্রাস করি, তাহলে গ্যাসের যে আয়তন অর্থাৎ B-273 সেই আয়তনটা হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণীত আয়তন এবং এর অর্থাৎ B0-এর 273/273। অর্থাৎ সেটা ছিল -273, মাইনাসটা সামনে আসলো। তাহলে এখানে দেখো 273 আর 273 কি কাটা যায় না, শহীদ হয়ে গেল, বাসা শহীদ। তাহলে কাটা গেলে কি থাকে 1, এখানে কি থাকে B0 মাইনাস B0, এরাও কি শহীদ হয়ে গেল। সকল শহীদের বিনিময়ে আমরা কি পাইলাম, একটা বৃত্তাকার স্বাধীন দেশ পাইলাম। অর্থাৎ কী পাইলাম, আয়তন কী হয়ে গেল, শূন্য হয়ে গেল। তাহলে মূল বিষয়টা হচ্ছে যে তাপমাত্রা কমাইতে কমাইতে যদি আমরা এভাবে কি -273-এ যাই, তখন গ্যাসের আয়তন কী হয়ে পড়ে, শূন্য হয়ে পড়ে। এজন্য -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে গ্যাসের পরম শূন্য তাপমাত্রা বলা হয়। উল্লেখ্য, যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় তাকে বলা হয় কি, পরম শূন্য তাপমাত্রা। যেহেতু -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়, এজন্য এটাকে পরম শূন্য তাপমাত্রা বলে। এবং ঠিক একই কারণে আমরা কিন্তু পূর্ববর্তী গ্রাফে যখন -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিবনামটি লেখচিত্র অঙ্কন করি, তখন কিন্তু সেটা মূলবিন্দুগামী হয়েছিল, অর্থাৎ -273-এর লাস্ট আয়তনটা শূন্য হয়। তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস একে আমরা কি বলবো, গ্যাসের পরম শূন্য তাপমাত্রা। এটাকে যদি আমরা ক্যালভিনে নেই, তাহলে এর সাথে 273 যোগ করতে হবে +273, অর্থাৎ সেলসিয়াসের সাথে 273 যোগ করলেই সেটা ক্যালভিন। তাহলে ওকে হয়ে গেল, সব ওকে, আসলে না, সেটা কি 0 ক্যালভিন। তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে কথা, 0 ক্যালভিন তাপমাত্রা কি একই কথা। এই জন্য -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 ক্যালভিন তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। সেলসিয়াস স্কেলে -273, ক্যালভিন স্কেলে 0 ক্যালভিন। তাহলে আমরা বুঝতে পারলাম যে চার্লসের সূত্রের বিকল্প রূপটা কি। আসলে বিকল্প রূপ হচ্ছে মূল রূপেরই একটা প্রতিরূপ, কিন্তু সেখানেও কিন্তু টি বাড়াইলে বি বাড়ে, টি কমাইলে বি কমে, কিন্তু কোন নিয়মে কমে, এই ফরম্যাটে কমে।
এই হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি এবং হ্রাসের ক্ষেত্রে চার্লসের সূত্রের বিকল্প রূপ। যদি আমরা এই জিনিসটাকে একটা গ্রাফে উপস্থাপন করি তাহলে কি হয় দেখো। এদিকে ফলো করো, আমরা এদিকে নিলাম টি অর্থাৎ তাপমাত্রা, আর এইদিকে নিলাম হচ্ছে ভি অর্থাৎ আয়তন। এখানে আমি নিলাম তাপমাত্রা -273°C, আর এখানে নিলাম মনে করো আমি +273°C। এখন প্রশ্ন হচ্ছে এক চোখে আমার টি, আবার এক চোখে ঋণাত্মক অংশটাও নিলাম, যেহেতু আমার তাপমাত্রা সর্বনিম্ন -273 হতে পারে। আমি যদি টি বাড়াই রেখাটা ডানে যাবে আর আয়তনের রেখা উপরে যাবে। এখন টি কমাইলে রেখা বামে আসবে এবং আয়তনের রেখা নিচে আসবে। ফলো করো, টি যদি বাড়ে টি রেখা ডানে যাবে, আয়তনের রেখা উপরে যাবে। সাপোজ এখানে যদি 0°C তাপমাত্রা হয়, ফলো করো 0°C তাপমাত্রায় কিন্তু গ্যাসের আয়তন কী হবে না, শূন্য হবে না। এটা আমরা পরে আগের গ্রাফের মধ্যেও দেখছিলাম। সাপোজ তাহলে এই গ্রাফের সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 273। আমার এখানে বলা আছে টি বাড়লে বি বাড়ে, তাহলে সর্বোচ্চ তাপমাত্রা আয়তনটা সর্বোচ্চ হবে, আর সর্বনিম্ন তাপমাত্রা আয়তনটা কী হবে, সর্বনিম্ন হবে। তাহলে আমি যদি দেখো এরকম একটা গ্রাফ অঙ্কন করি, ফলো করো, এই বিন্দুতে কি আয়তনটা সর্বোচ্চ, আর এই বিন্দুতে আয়তনটা কি সর্বনিম্ন। কারণ কি এই বিন্দুতে অক্ষ মানে তো আয়তনকে প্রকাশ করতেছে, এখানে আসা মানে কি অক্ষ নাই। তাহলে সর্বোচ্চ তাপমাত্রা আয়তন সর্বোচ্চ বিন্দুতে, আর সর্বনিম্ন তাপমাত্রা আয়তন কি সর্বনিম্ন অর্থাৎ শূন্যতে। ঠিক আছে, এর মাঝেও আমি ইচ্ছে করলে কিছু তাপমাত্রা নিতে পারি। সাপোজ আমি এখানে নিলাম 100°C তাপমাত্রা, এখানে তার আয়তন ছিল এই বিন্দুতে। 0°C তাপমাত্রা আয়তন এই বিন্দুতে। তাহলে দেখো 0°C তাপমাত্রায় গ্রাফটা কি এরকম হচ্ছে না? সেটা কি মূল বিন্দু থেকে শুরু হইলো না, কারণ 0°তে আয়তন কি হয় নাই, শূন্য হয় নাই। এখানে আমি নিলাম মনে করো -100°C, তাতেও কিন্তু আয়তন কি হয় নাই, শূন্য হয় নাই। তাইলে যে এভাবে আমি দেখো তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রাতে আয়তন সর্বোচ্চ, আমি তাপমাত্রা কমে 100 করলাম 273 থেকে, আয়তন কমে গিয়ে এখানে হলো। সাপোজ আমি ধরে নিলাম যে 273°C তাপমাত্রা, এখানে আয়তন ছিল 500 লিটার, 100°C তাপমাত্রা আয়তন হয়ে গেল 300 লিটার, 0°C তাপমাত্রা আয়তন হয়ে গেল সাপোজ 150 লিটার, নট জিরো। তার মানে 0°তে আয়তন শূন্য হয় নাই। এই যে এই রেখাটুকু কিন্তু আয়তনকে বোঝাচ্ছে। একইভাবে আমি -100তে তাপমাত্রা পাইলাম মনে করো 50 লিটার, -273 গিয়ে পাইলাম 0 লিটার। ফলো করো, তাহলে সর্বোচ্চ তাপমাত্রা আয়তন সর্বোচ্চ ছিল, সর্বনিম্ন তাপমাত্রা -273 গিয়ে আয়তন কী হয়ে গেল, 0 হয়ে গেল। অল মানে সবাই না, ও এল মানে কি 0 লিটার, তার মানে কি আয়তন শূন্য। তাহলে বিষয়টা ফলো করো যে সর্বোচ্চ তাপমাত্রা আয়তন সর্বোচ্চ, বাট সর্বনিম্ন তাপমাত্রায় কি আয়তনটা সর্বনিম্ন হয়ে গেল। এভাবে তাহলে তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে, তাপমাত্রা কমাইলে আয়তন কমতেছে। এভাবে তাপমাত্রা কমাইতে কমাইতে যখন আমি -273 গেলাম তখন আয়তন শূন্য হয়ে গেল। এজন্য -273°C তাপমাত্রাকে কী বলে, পরম শূন্য তাপমাত্রা বলে, যে তাপমাত্রা আয়তন শূন্য। আচ্ছা, আমি যদি এই তাপমাত্রাকে ক্যালভিনে নিতাম, এর সাথে 273 যোগ করলে কী হয়, 0 কেলভিন। তাহলে -273 যে কথা, 0 কেলভিন একই কথা। এর সাথে যদি আমি 273 যোগ করি তাহলে এটাকে আমি লিখতে পারবো বা 173 কেলভিন। এখানে আমি লিখতে পারবো কি, এর সাথে 273 যোগ করলে বা 273 কেলভিন। তাহলে 0°C যে কথা, 273 কেলভিন একই কথা। এটাকে আমি লিখতে পারবো 373 কেলভিন। বিষয়টা বুঝো, আমি যে কোনো স্কেলে কিন্তু করতে পারবো। আর এটাকে আমি লিখতে পারবো 200 200 400, 7 দুগুণে কত, 173 দুগুণে কত, তোমরা গুণ করো, 73 দুগুণে 146, তাহলে কি 546 কেলভিন। তোমরা গুণ করছো, আমার দোষ নাই। তাহলে 200 200 400 আর 73 দুগুণে 146, 546 কেলভিন। তাহলে দেখো আমি যদি সেলসিয়াসে নিই তাহলে তাপমাত্রা তো কেলভিন নিলে তো নো প্রবলেম, যে কোনো স্কেলেই তুমি গ্রাফ নিতে পারো। তাহলে সর্বোচ্চ তাপমাত্রা আয়তন সর্বোচ্চ, আর সর্বনিম্ন তাপমাত্রা -273°C বা 0 কেলভিন তাপমাত্রা আয়তনটা কী হয়ে গেল, শূন্য। এই জন্য -273 বা 0 কেলভিন তাপমাত্রাকে গ্যাসের কী বলে, পরম শূন্য তাপমাত্রা বলে। বিষয়টা ক্লিয়ার?
তাহলে আমরা দেখলাম তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে, তাপমাত্রা কমলে আয়তন কমে। কি ফরম্যাটে? এই ফরম্যাটে বাড়ে। এটি হচ্ছে চার্লসের সূত্রের কি বিকল্প রূপ। এখন চলো আমরা এই সম্পর্কিত একটা গল্পের অবতারণা করি, তাহলে হয়তো এই সূত্রটা আমাদের গল্পের সাথে মনে থাকবে। আমি অল্প সময় নেব। যেমন মনে করো প্রচণ্ড শীতকালের মধ্যে একজন লোক কী করলো, রাতের বেলায় কম্বল গায়ে দিয়ে ঘুমাইতেছে। তো সে প্রায় সময় স্বপ্ন দেখে কে যেন এসে তাকে স্বপ্নের মধ্যে ডাকে। তো প্রায় সময় সে দেখা গেল যে শীতের কাপড় গায়ে দিয়ে গেট খুলতে খুলতে গিয়ে দেখে লোকটা আর নাই। তো ওই রাতে যখন সে স্বপ্ন দেখতেছিল যে একজন লোক আইসা দরজায় তাকে কী করতেছে, নক করতেছে। এখন যখন দরজায় নক করতেছে, সে কী করলো, শীতের কাপড় গায়ে না দিয়েই দ্রুত কম্বল ছেড়ে চলে গেল দরজায়, গিয়ে দরজা খুললো। শীতও লাগতেছে যেহেতু কাপড় গায়ে দেয় নেই। দরজা খুলে দেখে হ্যাঁ লোকটা তো সত্যি আসছে, তবে সে তো মনে হচ্ছে গেটের মধ্যে দাঁড়ানো, আমাকে ওই জায়গায় থেকে ডাকতেছে। সে কী করলো, গেটের পারে চলে গেল। গেট খুলে দেখলো হ্যাঁ লোকটা তো সত্যি আসছে, তবে সে তো রাস্তায় পারে দাঁড়ানো, আর তার ঠান্ডাও বেশি লাগতেছে, বাইরে নিশ্চয়ই শীত বেশি, বাতাস বেশি। রাস্তার পারে গেল, গিয়ে দেখলো হ্যাঁ লোকটা আসছে, বাট রাস্তার ওই পারে দাঁড়ানো। ওই পারে গেল, ওমা, গিয়ে দেখলো হ্যাঁ লোকটা তো সত্যি আসছে, তবে কি সে তো পুকুর ঘাটে চলে গেছে, পুকুর ঘাটে গিয়ে বসছে। এখন তুমি ভাবতেছো ও আচ্ছা, তাহলে মনে হয় পুকুর ঘাটে বসে আমার সাথে নিরিবিলি আলাপ করবে। আচ্ছা ভালো কথা, তুমিও পুকুর ঘাটে চলে গেলা, গিয়ে দেখলো ও মা লোকটা তো পুকুর ঘাটে নাই, সে তো পুকুরের মাঝখানে দাঁড়িয়ে আছে। তো এমন কেমন লোক যে পুকুরের মাঝখানে দাঁড়াইতে পারে, এখন নিশ্চয়ই আর বুঝতে বাকি নাই। এখন তুমি বলতেছো জিনবো, যাই হোক আজ আমি তারে ধরবই। তুমি কী করলা, লাফ দিয়ে ঝাঁপায় পড়লা পুকুরের পানিতে। নিশ্চয়ই প্রচণ্ড ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে পুকুরের পানি অনেক গরম নাকি না, অনেক ঠান্ডা, নিশ্চয়ই অনেক ঠান্ডা। ঝাঁপ দিয়ে পড়ে দেখলা ওই লোকটা কি উদাও, অর্থাৎ লোকটার আয়তন কী হয়ে গেল, শূন্য হয়ে গেল, আর তোমার প্রচণ্ড ঠান্ডা লাগতেছে। এখন তুমি পানিতে হাবুডুবু খাইতেছো, আরেকবার দেখলা যে কম্বল ধরে টানাটানি করতেছো, আসলে তুমি স্বপ্ন দেখছো কম্বলের ভিতরেই সব হয়েছে। যাক, এখন তুমি কি হলো ভাবতেছো, তাহলে আমার স্বপ্নের পরম শূন্য অবস্থা কি? তোমার কম্বলের নিচে তাপমাত্রা ছিল সর্বোচ্চ, সাপোজ এটা ছিল কম্বলের নিচে, ওই লোকটা ছিল আয়তন সর্বোচ্চ। এটা গেল তোমার দরজার সামনে, তাপমাত্রা আর একটু কমলো, শীত একটু বেশি লাগতেছে, লোকটা একটু দূরে সরে গেল, তার আয়তন কমে গেল। এটা ছিল তোমার কি গেট, ঠিক আছে, গেট মানে ওইটা ছিল তোমার গেট। আর এটা হচ্ছে রাস্তার পার, সেখানে লোকটা আরেকটু দূরে সরে গেল। এটা ছিল পুকুর ঘাট, যেখানে লোকটার আয়তন আরও শূন্য হয়ে গেল। আর এটা হচ্ছে পুকুরের পানির তাপমাত্রা, যে তাপমাত্রা বিশেষ লোকটার আয়তন কী হয়ে গেল, শূন্য হয়ে গেল। তাহলে ওই পুকুরের পানির যে তাপমাত্রা সেটাই ছিল ওই স্বপ্নের পরম শূন্য তাপমাত্রা, যে তাপমাত্রায় ওই বিশেষ লোকটির আয়তন কী হয়ে গেল, শূন্য হয়ে গেল। যাক, আমরা এই গল্পের সাথে আসলে চার্লসের সূত্রের অনুসারে তাপমাত্রা কমালে আয়তন কেমনে কমে, কখন গিয়ে সর্বনিম্ন অর্থাৎ শূন্য হয়, সেটা মনে রাখতে পারি। তো তোমাদের চার্লসের সূত্র দীর্ঘদিন মনে থাকুক, এই গল্পের খাতিরে চিরদিন স্মৃতির পাতায় সেটা তোমরা ধরে রাখতে পারো, স্মৃতিতে সেটা দীর্ঘদিন থাকুক অম্লান। সেই প্রত্যাশায় সকলের সুস্বাস্থ্য, মঙ্গল, দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।